ভিন্ন ধরনের একটা বিদেশি রেসিপি করে দেখাচ্ছি, তবে একটু ফাঁকিবাজি করে। শব্দটা শোনেন। এটা তৈরির পর অনেকক্ষণ এরকম ক্রিস্পি থাকে, তাই বাচ্চার স্কুলের টিফিনে বা মেহমান আপ্যায়নের অনেক আগেই ভেজে রাখতে পারবেন। প্রথমে আমরা পুরটাকে রেডি করে নেব। আনুমানিক 2 টেবিল চামচের মতো রান্নার তেল নিয়ে নিলাম। পেঁয়াজ কুচি নিয়ে নিচ্ছি আধা কাপ। পেঁয়াজগুলোকে দেখেন আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, একদম মিহি কুচি করে নিইনি। মোটা করে কাটলে হবে কি, রান্না করার পর গলে যাবে না। যখন আমরা খাবো দাঁতের নিচে পড়বে আর একটু কচকচ করবে, যেটা খাওয়ার সময় দারুণ লাগে। আবার পেঁয়াজের পরিমাণটা আপনারা চাইলে কম বেশিও করতে পারেন। বেশি ভালো লাগলে পরিমাণ বাড়িয়ে দেবেন, আর কম ভালো লাগলে কমিয়ে দেবেন। পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার নিয়ে নিচ্ছি কিমা আধা কাপ। চিকেন, বিফ, মাটন যে কোনো কিমা দিয়ে আপনারা এই রেসিপিটা তৈরি করতে পারেন। এবার পেঁয়াজের সাথে কিমা ভেজে নেব যতক্ষণ না কিমার কালার চেঞ্জ হয়ে আসে। কিমা দেওয়ার পরপরই চুলোর আঁচটা মিডিয়াম করে দেব, তাহলে কিমা থেকে যে পানিটা বের হবে সেই পানিতেই কিমাগুলো রান্না হয়ে যাবে। নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ সয়া সস। এটা নর্মাল সয়া সস, ডার্ক বা লো সোডিয়াম সয়া সস না। সেই সাথে গোলমরিচের গুঁড়ি 1/4 চা চামচ। আমি সাদা গোলমরিচের গুঁড়ি দিলাম, এতে করে স্মোকি একটা ফ্লেভার আসে। 3-4টা কাঁচামরিচ কুচি করে দিলাম। সব শেষে আধা চা চামচ চিনি। এবার রান্না করব যতক্ষণ না পানিটা শুকিয়ে আসে। অনেকেই হয়তো প্রশ্ন করবেন লবণ দিলাম না কেন। সয়া সসটাই লবণাক্ত, তাই এক্সট্রা লবণের প্রয়োজন হয় না। আর সস দিয়ে আমরা যে খাবারগুলো রান্না করি তাতে সামান্য চিনি অ্যাড করলে টেস্ট অনেক বেড়ে যায়। ভালো কথা, কিমা দেওয়ার পরপরই অনবরত নাড়াচাড়া করে কিমাগুলোকে ঝুরঝুরে করে ফেলতে হবে। এই যে দেখেন আমি খুঁচিয়ে খুঁচিয়ে রান্না করছি। এভাবে না খুঁচালে কিমাগুলো ঝুরঝুরে হবে না, দলা বেঁধে যাবে। পানি শুকিয়ে গেছে, কিমাগুলো রান্না হয়ে গেছে। আসলে কিমা রান্না হতে তেমন একটা বেশি সময় লাগে না। এবার টেস্টটাকে বাড়ানোর জন্য সবশেষে কিছু ধনেপাতা কুচি নিয়ে নিচ্ছি। মিক্স করে নিয়ে চুলোটা বন্ধ করে দিয়ে পুরটাকে অন্য একটা পাত্রে ঢেলে একদম ঠান্ডা করে নেব। পুরটা ঠান্ডা হতে থাক, এদিকে আমি ডিমের ব্যাটারটাকে রেডি করে নিই। 3টা ডিম নিয়েছি, চিমটি পরিমাণ লবণ আর 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ি। খুব ভালো করে মিক্স করে নেব। চেষ্টা করব ডিমগুলো এরকম একটা ছড়ানো বাটিতে বিট করে নিতে। কেন সেটা সামনেই দেখতে পাবেন। বিট করা হয়ে গেছে, এবার আমার কাটাকুটির কাজ করতে হবে। কাটাকাটি করার আগে চপিং বোর্ডটাকে আমি একটু ডিসইনফেক্ট করে নিচ্ছি। আমার অনেক দর্শক মনে করে থাকেন এটা ডেটল অ্যান্টিসেপটিক। এটা অ্যান্টিসেপটিক না, ডেটল সারফেস ডিসইনফেক্ট, দুটো জিনিস। এই ডিসইনফেক্ট দিয়ে মোছামুছির কাজটা অনেক ভালো হয়। কাটলেট তৈরির জন্য আমার পাউরুটি লাগবে। পাউরুটিগুলো কি করছে দেখেন। একটা চাকু দিয়ে সাইডের ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছি। আচ্ছা, বাদ দিয়ে দিচ্ছি মানে আবার ফেলে দেব না। এই টুকরোগুলো দিয়ে খুব সুন্দর একটা রেসিপি আমার চ্যানেলে আছে, লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেয়া থাকবে। সাইডের অংশগুলো কেটে ফেলার পর দেখেন আমি 3 কোনা করে পাউরুটিগুলো কেটে নিলাম। কয় পিস পাউরুটি কাটবো সেটা বলছি না, যে কয়টা কাটলেট তৈরি করবেন সেই অনুযায়ী পাউরুটি কেটে নেবেন। চলে আসলাম কাটলেট তৈরির মূল প্রসেসে। প্রথমে পাউরুটির ধারগুলো আমি ডিমের ভেতরে ডিপ করে নিচ্ছি। কেন সেটা পরে বলছি। এবার সামান্য কিমা দিয়ে দিচ্ছি। বিদেশে করে কি প্রথমে মিটলোফ তৈরি করে মিটলোফের টুকরো এখানে ব্যবহার করে। আমি মিটলোফ তৈরির ঝামেলায় গেলাম না,
পুর তৈরি করে নিলাম। তবে খাওয়ার সময় বুঝতেই পারবেন না এটা মিটলোফ দিয়ে তৈরি না কিমা দিয়ে তৈরি। আরও এক টুকরো পাউরুটি ঠিক একইভাবে ধারগুলো ডিপ করে নিচ্ছি ডিমের ভেতর। এই যে দেখেন আমি ধারগুলো ডিমের ভেতরে ডিপ করে নিলাম, এতে করে মুখটা খুব ভালোভাবে সিল হয়ে যাবে। তেলে ভাজার সময় মুখটা আর খুলে যাবে না। এবার পুরো পাউরুটিটা ভালো করে ডিমের ভেতরে ডিপ করে নিচ্ছি। এখন কি বুঝতে পারছেন যে আমি কেন ছড়ানো বাটিতে ডিম নিয়েছি? কাজটা আমি হাত দিয়ে করছি, আমার হাত পরিষ্কার আছে। এবার ব্রেড ক্রাম্বের ভেতর ভালো করে গড়িয়ে নিচ্ছি। ব্রেড ক্রাম্বগুলোও দেখেন আমি একটা ছড়ানো প্লেটে নিয়েছি। ব্রেড ক্রাম্বে গড়িয়ে নেওয়ার পর হাত দিয়ে খুব ভালো করে চেপে দিতে হবে, যেন ব্রেড ক্রাম্বগুলো পাউরুটির গায়ে খুব সুন্দরভাবে লেগে যায়। এই কাজটুকু করার পর যারা ফ্রোজেন করতে চান তারা ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে পারবেন অন্তত 10 দিন। তবে ভাজার আগেও কিন্তু ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিতে হবে অন্তত ঘন্টাখানেক। কাটলেটগুলো তৈরি করা শেষ। এবার ফ্রিজের নর্মাল পোর্শনে রেখে দিচ্ছি ঘন্টাখানেক। আর এর পরে আমি ভাজতে চলে যাব। কাটলেটগুলো ভাজতে হবে ডুবো তেলে। তেলটা ভালো করে গরম করে নিয়ে কাটলেটগুলো দেওয়ার পরই চুলোর আঁচটা মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি করে দিতে হবে। এখানে আসলে রান্না হওয়ার কিছু নেই। কিমার পুরটাও রান্না করা, আর ব্রেড তো এমনিই খাওয়া যায়। আমরা শুধু তেলের ভেতর ভাজবো ব্রাউন একটা কালার আসার জন্য আর ক্রিস্পি ভাবটা আসার জন্য। তবে ফুল আছে যদি ভাজি তাহলে চট করে ব্রাউন কালার হয়ে যাবে, তবে ক্রিস্পি ভাবটা আসবে না। তাই একটু সময় নিয়ে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। অনেকেই হয়তো বলতে পারেন যে আপু ব্রেড ক্রাম ছাড়া হবে কিনা। ব্রেড ক্রাম ছাড়া যদি করি তাহলে ক্রিস্পি ভাবটা আসবে না, যেটা ভিডিও শুরুতেই আপনাদের দেখিয়েছে। আবার শুধু ডিমে ডিপ করে ভাজলে হবে কি, অনেক বেশি তেল ভেতরে ঢুকে যাবে, সেটা খেতেও অতটা ভালো লাগবে না। ব্রাউন কালার হয়ে গেছে, এবার তেল থেকে তুলে নিচ্ছি। এভাবে আমি কয়েকটা ব্যাচে সবগুলো ভেজে নিচ্ছি। আমি যে পরিমাণ কিমা রান্না করেছিলাম তাতে আমার 12টা কাটলেট হয়েছে। এই কাটলেটটার সুবিধা হচ্ছে অনেক সময় ধরে ক্রিস্পি থাকে, তাই আপনারা বাচ্চার টিফিনে বা অফিসে লাঞ্চেও দিতে পারেন। দেখেন মিটলোফ তৈরির ঝামেলায় গেলাম না, অথচ শর্টকাটে একই টেস্টের একটা রেসিপি তৈরি করে দেখালাম, যেটা আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। এরকম ফাঁকিবাজি রেসিপি যদি আপনাদের আরও লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আমি আপনাদের নতুন নতুন ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব। সবাই ভালো থাকবেন, আর দোয়ার হাত তুলে আমাদের জন্য অবশ্যই একটু দোয়া করবেন। এতক্ষণ সময় দিয়ে সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।